কোনো এক সময় কেউ যদি মেডিকেলের কোনো বেনিফিট নিয়ে থাকে, আনপেইড মেডিকেল বিল থেকে থাকে, নট ইমার্জেন্সি রেগুলার, মেবি ইট কনসিডার এজ এ পাবলিক চার্জ, যেহেতু এটা গভর্নমেন্টে আপনার বিলটা পেমেন্ট করলো। যারা মেডিকেল নিচ্ছেন বা অন্যান্য সরকারি সুবিধা নিচ্ছেন, তারা কি মানে এই যে পাবলিক চার্জের যে বিষয়টি আসছে, তাদেরকে কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? 26 সেপ্টেম্বর 18-এর পর থেকে আপনার ফর্ম যেটা আপনারা অ্যাপ্লাই করবেন গ্রিন কার্ডের জন্য, এটা নতুন ফর্ম, ওই দিনের পর থেকে ফর্ম চেঞ্জ হয়ে যাবে এবং ওখানে লট অফ ইনফরমেশন আসবে পাবলিক চার্জ রিলেটেড ওই ফর্মের মধ্যে। এখন এটা পাবলিশ করে নাই ওরা। সো আমি মনে করি এই নতুন ফর্মের আগেই অ্যাপ্লাই করা উচিত। ইউএসসিআইএস একজন আবেদনকারী যিনি পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে কি না বা নিয়েছে কি না, তা নির্ধারণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করবে? যেমন কি যদি তার হয়তো তার ইনকামটা, তার সম্পদ কি আছে, শিক্ষা কি, চাকরি, স্বাস্থ্য, পরিবারের আকার ইত্যাদি, এই ধরনের কোন কোন বিষয়গুলো তারা বিবেচনা আনতে পারে? অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই তাদের নিজের যখন অ্যাপ্লিকেশন করবেন এর আগে যেসব বেনিফিট নিয়েছেন ওগুলো সব নিয়ে আপনারা ডকুমেন্টেড করবেন, কি কি নিয়েছেন। আপনারা যখন অ্যাপ্লাই করবেন, একজন অভিজ্ঞ আইনজীবী বা আপনারা যারা বুঝেন এইসব পাবলিক কেয়ারের, তাদের সাথে বসে আপনার ফাইলটা রিভিউ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো এক সময়, আমি এক্সাম্পল দিতে পারি, কোনো এক সময় কেউ যদি মেডিকেলের কোনো বেনিফিট নিয়ে থাকে, আনপেইড মেডিকেল বিল থেকে থাকে, নট ইমার্জেন্সি রেগুলার, মেবি ইট কনসিডার এজ এ পাবলিক চার্জ, যেহেতু এটা গভর্নমেন্টে আপনার বিলটা পেমেন্ট করলো, নট ইমার্জেন্সির জন্য ইজ কাভার্ড। সো এগুলো আপনাদের কনসিডারে আনতে হবে। এবং এর মধ্যে যদি আপনি কোনো সময় প্রিভিয়াসলি হাউজিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকেন, সেকশন 8-এর সুবিধা নিয়ে থাকেন, এইসব আপনাদের কনসিডারে আনতে হবে। এই বিষয়গুলো দেখতে হবে এবং তারা দেখবে সেই বিষয়গুলো দেখে হয়তো যাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হওয়ার তাদের ক্ষেত্রে হয়তো এগুলো হবে, বাকিরা আওতার বাইরে থাকবে। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একজন স্পন্সরের এফিডেভিট অফ সাপোর্ট, যেটা ফর্ম I-864, এটা কি এখনো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটার ফলে, বা নাকি নতুন নিয়মের গুরুত্বটা কমে আসবে? Well, 864 is a mandatory. যিনি স্পন্সর করবেন, যিনি অ্যাপ্লাই করেন, তার তো অবশ্যই আপনার 864 দিতেই হবে। বাট এটা নিয়ে ইটস নট এ ফাইনাল ডিটারমিনেশন। এটার বাইরে তখন দেখবে আপনার পাবলিক চার্জের আওতায় যিনি অ্যাপ্লিকেন্ট, যিনি আসবেন, উনি পড়েন কিনা। সো 864-এর আপনি যে স্পন্সরের এফিডেভিট বলছেন, এটা ভূমিকা অবশ্যই থাকবে। প্লাস দে উইল কনসিডার, এটা কনসিডার করার পরে তারপর আপনার আদার ফ্যাক্টরগুলোর বিবেচনাতে আনবে এখন। আচ্ছা, তো যারা বর্তমানে মেডিকেড নিচ্ছেন, স্ন্যাপের কথা আপনি বলেছেন, যারা মেডিকেড নিচ্ছেন বা অন্যান্য সরকারি সুবিধা নিচ্ছেন, তারা কি মানে এই যে পাবলিক চার্জের যে বিষয়টি আসছে, তাদেরকে কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, বা এখন তাদের কি করা উচিত বলে আপনার কাছে আপনি মনে করেন? না, আমার মনে হয় তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, যেহেতু মেডিকেড যারা নিচ্ছেন, যিনি অ্যাপ্লাই করবেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট, ওনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, নট যে স্পন্সর যিনি অ্যাপ্লাই করছেন, যার জন্য আমি অ্যাপ্লাই করলাম। ফর এক্সাম্পল, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলাম, আমি মেডিকেড নিচ্ছি, ইটস নট কনসিডার্ড অ্যাজ এ পাবলিক চার্জ। পাবলিক চার্জ কনসিডার্ড হবে যিনি আসবেন, সেই যদি কনসিডার্ড হয়, উনি যদি পাবলিক চার্জের আওতায় সে যদি নেবে, ভিসা অফিসার বা কনসুলার ইউনিট যদি চিন্তা করে বা বিবেচনা করে, সে আসার পরে যেহেতু হি ইজ লেস লাইকলি, লেস এডুকেটেড, নট ফাইন্যান্সিয়ালি সাফিসিয়েন্ট, তাইলে ওরা মনে করবে সেও মেডিকেড নিতে পারে, তখন ওরা ওটা বিবেচনায় আনবে। নট অ্যাজ এ স্পন্সর। অবশ্যই তার ইনকামটা বিবেচনা করবে, তার ইনকাম কতটুক, সে লো ইনকাম যদি হয় একজন, তারটা বিবেচনায় আনবে অফিসার, যখন টোটাল পিকচার নিয়ে পড়বে। এখন কেউ যদি $120,000 ইনকাম করে, উনি স্পন্সর করলো তার ব্রাদার দুইজন, এবং সে কোনো এক সময় 10 years ago সে মেডিকেড নিল, হোয়াট এভার, কিন্তু এটা কনসিডার করবে না। আচ্ছা, because he is a high earner. So this is lot of consideration, lot of factors ওরা বিবেচনা করবে, not only one single factor.
তো যারা এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2026 তারিখ থেকে যে পাবলিক চার্জে এটা নিয়মটা কার্যকর হওয়ার কথা রয়েছে, তো এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যারা গ্রিন কার্ডের আবেদন করার পরিকল্পনা করছেন, মানে পরিকল্পনার কথা আমি বলছি, তাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটা বা পরামর্শ কি হতে পারে? ওয়েল, যারা এখনো চিন্তা করছেন এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, আমি বলবো আপনার এই যে রুলটা এফেক্ট হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত। এবং যদি না করেন হয়তো বা, এবং 18-এর পর থেকে, এই যে 2026 সেপ্টেম্বর 18-এর পর থেকে আপনার ফর্ম যেটা আপনার অ্যাপ্লাই করবেন গ্রিন কার্ডের জন্য, এটা নতুন ফর্ম, ওই দিনের পর থেকে ফর্ম চেঞ্জ হয়ে যাবে এবং ওখানে লট অফ ইনফরমেশন আসবে পাবলিক চার্জ রিলেটেড ওই ফর্মের মধ্যে। এখন ওইটা পাবলিশ করে নাই ওরা। সো আমি মনে করি এই নতুন ফর্মের আগেই অ্যাপ্লাই করা উচিত। মানে পরিকল্পনা যারা করছেন তারা এই আপনার পরামর্শ মোতাবেক 18ই সেপ্টেম্বর 2026 তারিখে এটি কার্যকর করার আগেই এটা আপনারা আবেদন করে নেওয়া উচিত। আজ করি কাল করি করে এভাবে সময় ক্ষেপণ না করে যত তাড়াতাড়ি সম্ভব যারা এটা যোগ্য হয়েছেন কালকেই তাদের আবেদন করে দেওয়ার বোধহয় এটা ভালো হবে। তো আপনার কাছে একটু যেটা বলছিলাম, আমি প্রথমেও বলছিলাম যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, এটা একদিকে যেমন আমাদেরকে খুব কাছে নিয়ে এসেছে, মানুষের সাথে মানুষের হৃদ্যতা বাড়িয়েছে, আবার পাশাপাশি অনেক ভুল তথ্য মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। দুটো দিকই আছে। তো এই যে নতুন পাবলিক চার্জ রুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য, গুজব ইত্যাদি আমরা ছড়িয়েছে বা ছড়াচ্ছে, তো সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কি, এবং আপনি যদি সেটাকে বলেন যে এইটা প্রচলিত একটা বড় ভুল ধারণা, সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক ধারণাটা কি হতে পারে যদি একটু বলেন। ধন্যবাদ। এটা আমরাও দেখি, আমরা অনেক সময় ফেসবুকে আমরাও দেখি, বাট আমাদের তো করার কিছু নেই। আমরা চেষ্টা করি আপনাদের মাধ্যমে অনুষ্ঠানে এসে আমাদের জনগণ যারা আছেন যারা দেখছেন তাদের সতর্ক করে দেওয়া। সো আপনার পাবলিক এই বিষয়ে যখন এই কোনো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সোর্সটা দেখবেন, এটা সোর্স অথেন্টিক কিনা। আপনার কোনো অ্যাটর্নি যদি বলে থাকে, আবার অ্যাটর্নির মধ্যেও আমরা অনেক সময় দেখি অনেকে হয়তো বা ভুলবশত রং ইনফরমেশনও দিয়ে থাকেন, সেটাও আপনারা কম্পেয়ার করবেন আরেকজনের সাথে। একজন অ্যাটর্নি যা বললেন তাকেও আমরা বাইবেল মনে করবেন না, আরেকজন অ্যাটর্নির সাথে আপনারা কম্পেয়ার করবেন কোনটা সঠিক। দুজনের মত যদি এক হয়ে যায় তাহলে মনে করবেন যে এটি সঠিক তথ্য। এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি অনেকের আইডেন্টিটি আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, এমনও লোক আছে সোশ্যাল মিডিয়ায় এসে ওরা তথ্য দিচ্ছে, ওটি স্ট্রং। তো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো সঠিক তথ্যের জন্য আমি মনে করি আপনার USCIS এর ওয়েবসাইটে যেতে পারেন, DHS এর ওয়েবসাইটে যেতে পারেন, অথেন্টিক নিউজ পেপারে আপনার ইনফরমেশন পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার উপরে সম্পূর্ণভাবে আপনারা যারা শুনছেন আমি মনে করি একটু নির্ভর করবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এমন সমস্ত প্ল্যাটফর্ম বা এমন সমস্ত ব্যক্তিরা এই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাবার্তা বলেন যাদের নাম হয়তো আকাশ বাতাস ইত্যাদি দিয়ে লেখা থাকে, অর্থাৎ সে পরিচয়টাও ঠিক মতো থাকে না। সুতরাং এই ধরনের যদি যত সঠিকও যদি হয়, আমি মনে করব যে সেটিও যাচাই করার জন্য একজন সংশ্লিষ্ট যারা অ্যাটর্নি আছেন, যারা আপনারা কাজ করেন, তাদের সাথে পরামর্শ করে নেওয়াটা ভালো। কারণ এটি আপনার দীর্ঘদিনের স্বপ্ন, একটা অনেকের ক্ষেত্রে জীবন মরণের বিষয়টাও হয়ে দাঁড়ায়। সুতরাং এই ধরনের সোশ্যাল মিডিয়ার প্রভাকাণ্ডা, ভুল তথ্য, গুজব ইত্যাদি থেকে আমরা নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখব।